আমার আয়নায় আমি সবচাইতে সুন্দর মানুষ। আমার মুখের হাসি আমার সম্পদ। আমার এই জীবনে আমি খুশি, কোথাও কোনো আক্ষেপ নেই। প্রতিটি বয়সী মানুষের চেহারা ও স্বভাবে কিছুটা পরিবর্তন আসে। আমি আমার শৈশবকে ভালোবাসতাম, তারুণ্যকে ভালোবাসি, আর যৌবনের এই সোনালী সময়কে রোজ উপভোগ করি আমার কাজের মধ্য দিয়ে। বেঁচে থাকতে হলে জীবনকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমি নিজেই আমার ভালো মন্দ গুণের বিচার করি, রোজ সংশোধনের চেষ্টা করি নিজেকে। খারাপটাকে ঝেড়ে ফেলে শুরু করি ভালোকে নিয়ে। পছন্দের কাজে ভালো থাকার চেষ্টা, আমার মানসিক দৃঢ়তা আর কঠোর পরিশ্রম এবং নতুন কিছু শেখার চেষ্টা আমার রোজকার প্রতিটি দিনকে সুন্দর করে তোলে। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ব্লগের শুরুতেই আজকে আপনাদের কাছে আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার আজকের ব্লগটি না খুবই এলোমেলোভাবেই আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। মানে 2 দিনের কিছু কাজ মিলিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি। কতটুকু সাজাতে পেরেছি বলতে পারবো না, কারণ বৃহস্পতিবার থেকে কিছুটা খামচি মেরেছি, আর শুক্রবার থেকে কিছুটা খামচি মেরেছি। মানে ওই যে বাংলা ভাষায় খামচি মারা কিংবা খাবলা মারা একটা কথা আছে না, তো আজকে আমার ব্লগটি হয়েছে সেরকম। তো 2 দিনের এই খামচি মারা খাবলা মারা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যাই হোক, এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৃহস্পতিবারের দিন 3টার সময়। এত পরিমাণে কালো অন্ধকার করে এসেছিল, মানে মেঘে, আর সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি তো রুমের ভিতরে বসে কিছুটা বৃষ্টি উপভোগ করছিলাম। মানে বেলকনির পর্দাগুলো এত সুন্দর খেলা করছিল আর ঠান্ডা একটা হাওয়া আসছিল। তো আমি তো বসে বসে একটা গান গাচ্ছিলাম যে এলোমেলো বাতাসে উড়িয়েছি বেলকনির পর্দা। যাই হোক, আমার তো আর শাড়ি পরা ছিল না যে আমি শাড়ির আঁচলটা উড়াবো। তো একটু বেলকনির পর্দা উড়িয়ে কিছুটা সময় আমি আবহাওয়াটা, মানে হাওয়াটা উপভোগ করলাম। আর এখন এই যে বেলকনিতে এসেছি, আপনারা দেখলে বুঝতে পারছেন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর যখন আমি মেঘ দেখেছিলাম, বুঝতে পেরেছিলাম যে আজকের বৃষ্টিটা আমার বেলকনিতে অনেকটাই পানি আসবে। তো খুবই তাড়াহুড়ো করে আপনাদের ভাইয়া আর আমি গাছগুলোকে, মানে রুমের ভিতরে যে গাছগুলো রেখে দিই, সব বেলকনিতে এনে রেখেছিলাম। আর এই যে দেখুন, মাশাল্লাহ, প্রত্যেকটা গাছ বৃষ্টির পানিতে ভিজে টইটুম্বুর। তো এরই মধ্যে অনেকটা সময় কেটে গেছে, আর এখন আমি সন্ধ্যার সময় রান্নাঘরে এসেছি সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য। আর আজকে সন্ধ্যার নাস্তায় থাকছে চিকেন ফ্রাই, আর আমার আব্বাজানের পছন্দ মতন। আব্বাজান তো একটু অসুস্থ, জ্বর কাশি, প্রচণ্ড কাশি হচ্ছে, কোনো কিছুই খেতে চাচ্ছে না। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি সন্ধ্যার নাস্তায় কি খাবে। তো আমাকে বললো, আম্মু আমাকে একটু চিকেন ফ্রাই করে দাও। আর আমি তো সবসময় এভাবে চিকেনগুলো মশলা দিয়ে মেখে ফ্রিজে রেখে দিই, মানে যখন তখন যেন আমার আব্বাজানকে ভেজে দিতে পারি। তো 2 রকমভাবেই চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। একটা হচ্ছে কুচি কুচি চিকেন ফ্রাই, আর এই নামটা কিন্তু আমার আব্বাজানেরই দেয়া। তো প্রথমে এই যে আমি কুচি কুচি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি, আর সবসময় যেভাবে চিকেন ফ্রাই করা হয় সেখান থেকে আমি, মানে সেই রেগুলার সাইজ থেকে 4টে টুকরো উঠিয়ে নিয়েছি, আর সেগুলো এখন এই যে ময়দা দিয়ে একটু কোট করে নিচ্ছি। তো যাই হোক, আপনারা সবাই আমার আব্বাজানের জন্য একটু দোয়া করবেন। আসলে সন্তান অসুস্থ হলে না, মায়েদের কোনো কিছুই ভালো লাগে না। তারপরে যখন একটু অসুস্থ হয়, কোনো কিছু ওইভাবে খেতে চায় না, শুধু মানে চুপ করে শুয়ে থাকতেই নাকি তার ভালো লাগে। আর এদিকে না আমার শরীরটাও বেশি একটা ভালো না। কি বলবো, প্রচণ্ড প্রেশার বেড়েছে, এত পরিমাণে হঠাৎ প্রেশার বেড়েছে। আমি তো এমনি, মানে কি বলবো, হাই প্রেশারের রোগী। সবসময় কিন্তু আমাকে প্রেশারের ওষুধ খেতে হয়, আর মাঝে মধ্যে এভাবে একটু মানে প্রেশারটা হঠাৎ করে বেড়ে যায়। তো যাই হোক, আমিও কিন্তু 3-4 দিন ধরে একটু অসুস্থ। তার ভিতরেও তো আপনাদের সাথে আমি এই যে এলোমেলো একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আপনাদের সাথে হয়তো আমি আজকে ব্লগটা শেয়ার করতে পারবো না। তারপরেও কিন্তু একটু একটু অংশ ওই যে ক্যাপচার করে রেখেছিলাম। আপনাদের ভালোবাসা থেকে দূরে যেতে চাচ্ছি না, আপনাদের ভালোবাসায় থাকতে চাচ্ছি, এই জন্য। তো চিকেন ফ্রাই করতে করতে এখন একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি তো আমার বাবুকে আব্বাজান বলে ডাকি। আমার অনেক আপুরা কিন্তু এই ডাকটা এত পছন্দ করেছে। অনেকে তো আমাকে কমেন্টস করে বলে, আপু তোমার মুখ থেকে না আব্বাজান ডাকটা শুনতে ভীষণ ভালো লাগে। মুক্তা লাইফস্টাইল থেকে মুক্তা আপু তো আমাকে সব সময় এই কথাটা বলে। মুক্তা আপু সেদিন আমাকে বলছে, তুমি যে বাবাটাকে আব্বাজান বলো আমার অনেক ভালো লাগে আপু, আমিও আমার বাচ্চাকে বলি।
মুক্তা আপু সহ কিন্তু আমার আরও অনেক আপুরও আমাকে কমেন্টস করে বলেছে আসলে ছোট্ট একটা ভিডিওতে যদি সব আপুদের কমেন্টস ওইভাবে পড়তে যায় দেখা যাচ্ছে আমি ভিডিওর বিষয়ে কোনো কিছুই বলতে পারবো না। তো আপনারা কেউ রাগ করবেন না, আমি আস্তে আস্তে আপনাদের কমেন্টসগুলো বলার চেষ্টা করব। তো আমি তো ওইভাবে এখনও আমার ভিডিওতে কারোর কমেন্টস উল্লেখ করিনি, আজকে প্রথমে কিন্তু আমি কিছু কমেন্টস আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে একটু কথা বলি, এখন বাজে রাত 10টা, আমি আর আপনাদের ভাইয়া এসেছি আমার প্রেশারটা মাপতে। তো সকালে একবার আর রাতে একবার, 2বার করে প্রেশার মাপতে হচ্ছে। তো প্রেশার মাপার পরে এখন আপনাদের ভাইয়া আর আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। আর এই ওষুধের দোকান থেকে আমাদের বাড়ির দূরত্ব 2 মিনিটের। আমার আব্বাজান হওয়ার পর থেকেই আমার এই প্রেশারের সমস্যা, প্রতিদিন রাত্রে একটা করে ওষুধ আমাকে খেতে হয়। তারপরেও মাঝে মধ্যে হঠাৎ করে প্রেশারটা বেড়ে যায়, তখন তো পাওয়ারের ওষুধও খাওয়া লাগে, সাথে ঘুমের ওষুধও খাওয়া লাগে। আর রীতিমতন তো ঘুমের ওষুধ খেয়ে এত পরিমাণে ঘুমাচ্ছি কি বলবো, যখনই একটু সুযোগ পাচ্ছি আমি তখনই ঘুমিয়ে নিচ্ছি। এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিন 10টার পরে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে, এখানে কিছু সবজি, সাথে মাছ, মুরগি, গরুর গোস্ত আনা হয়েছে। তো আজকে গরুর গোস্ত রান্না করব না, যেহেতু আমার প্রেশারের সমস্যা, তারপরে আমার আব্বাজানের একটু অ্যালার্জিতেও মানে চুলকাচুলকি করছে। তবে সব কিছু মিলিয়ে বললাম যে আজকে আর গরুর গোস্ত রান্না করব না, শুক্রবারে তো গরুর গোস্ত না হলে আমার আব্বাজানের হয় না। তো তাকে বললাম যে আব্বাজান আজকে আর গরুর গোস্ত খাওয়া যাবে না। তো সে বলল তাহলে রোস্ট রান্না করো আর একটু পোলাও রান্না করো। আমার আবার পোলাও এটা না একটু ভালো লাগে না, আমার সাদা ভাত হলে যে কি মানে পছন্দ, আপনাদের ভাইও পোলাও অতটা পছন্দ করে না। তো যাই হোক আজকে মানে পোলাও রান্না করব, সাদা ভাতও রান্না করব। তো এর মধ্যে এই যে আমি বকবক করতে করতে কিন্তু ফ্রিজে সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাজার গুছিয়ে নিতে নিতে আর একটা কমেন্টস আপনাদের সাথে একটু শেয়ার করি, এটাও কিন্তু মুক্তা আপুই করেছে। আচ্ছা আপু, তুমি আর শিশির আপু কি বোন? আপু আর তুমি যাই বলো না কেন আমার অনেক ভালো লাগে, তোমাদের গলার কণ্ঠ মাশাল্লাহ। আই লাভ ইউ আপু, আই লাভ ইউ টু আপু। আসলে মুক্তা আপু কি বলবো, শিশির আপু এমন একজন মানুষ, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তার সাথে আমার আত্মার সম্পর্ক আছে। আর কোনো কথা বলবো না, শিশির আপু আমার কলিজাই। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্টস করার জন্য। তো সব মাছ আমি ওই ফ্রিজে রেখেছি আর গরুর গোস্তটা রাখছি ডিপ ফ্রিজে। মূলত প্রতিদিন রান্নার সময় যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলো সব আমি ওই ফ্রিজে রাখার চেষ্টা করি, আর 3-4 দিন পর পর যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলো সব আমি এই ফ্রিজে রেখে দিই। আর এখন একটা কথা বলি, আমরা মেয়েরা যতই অসুস্থ হই না কেন, সংসারের এই যে কাজগুলো আমরা কিন্তু একদম মনের জোরেই করে যাই। সকাল থেকে এত পরিমাণে খারাপ লাগছিল, তারপরেও তো এই কাজগুলো আমাকে করতে হবে, কারণ বাঁচতে হলে তো খেতে হবে, আর খেতে হলে তো রান্না করতেই হবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সব রান্না করে নিয়েছি। আপনাদের ভাই আমাকে অনেকটাই সাহায্য করেছে, এজন্য আর কোনো কিছু আমি ওইভাবে ক্যাপচার করতে পারিনি। তো রোস্ট কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর রান্নার শেষ পর্যায়ে এসে একটু ক্যাপচার করেছি, একটু ঝাল ঝাল রোস্ট করেছি। আমার আব্বাজান মিষ্টি রোস্ট পছন্দ করে না, এজন্য কালারটা কিন্তু একটু লাল এসেছে। তো এই যে রান্নাগুলো করছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কয়েকবার যে মানে মনে হচ্ছিল যে একটু শুয়ে পড়ি, মানে বিছানায় একটু গড়াগড়ি দিয়েছি, আবার এসে একটু রান্না করছি। তো আজকে একটানা আমি রান্নাঘরে থাকিনি, ফাঁকে ফাঁকে আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে। তো ওই যে শরীরের জোর না মনের জোরেই কিন্তু সংসারের সব কাজ গুছিয়ে নিয়েছি একটু একটু করে। এই কাজগুলো ফেলে মানে রেখে দিলে কিন্তু একবারে অনেক জমা হয়ে যাবে। তো রান্না কমপ্লিট করে এখন টেবিলে খাবারগুলো গুছিয়ে নিচ্ছি। তারা বাবা ছেলে তো জুম্মার নামাজ আদায় করতে মসজিদে গেছে, আর আমিও খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে গোসল সেরে নামাজ আদায় করে নিব। তো সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য ঝিঙ্গে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি। আর এখন এই কাজগুলো করতে করতে একটা কথা আপনাদেরকে বলছি, আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি না, যারা এই কাজগুলো করে থাকেন তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি। যারা ভিডিও দেখে মানে সবার ভিডিও দেখে ভিডিওতে একটা গঠনমূলক কমেন্টস না করে শুধু লেখেন বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থাকবেন, আপনার বন্ধু হলাম, আপনার পরিবারে এলাম, কততম সাবস্ক্রাইব করেছেন সেটাও উল্লেখ করেন। তো আসলে আমাকে যারা এই ধরনের কমেন্টস করেন আমি তাদেরকে সরি বলছি, আমি আপনাদের পরিবারে যেতে পারবো না, আর আপনাদেরকে সাপোর্টও করতে পারবো না, কারণ আপনি যাকে এই কমেন্টসগুলো করেছেন তার তো চ্যানেলের ক্ষতি হচ্ছে, সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। একটা কথা আছে না, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, আমি এই কথাটা খুব করে মানি। এজন্যই কিন্তু বলছি যে আমি আপনাদের পরিবারে যেতে পারবো না। আপনারা আমাকে সুন্দর একটা কমেন্টস করতেন, আমি অবশ্যই আপনাদের পরিবারে যেতাম। আর আমার যতটুকু ধারণা আপনারা
যারা এই ধরনের কমেন্টস করেন আপনারা মনে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখেন না, কারণ কম বেশি সব আপুরা কিন্তু ভিডিওতে একই কথা বলতে থাকে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতেন আপনারা একটু হলেও জানতেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে দেখলাম হঠাৎ মেঘের গুড়ুম গাড়ুম আওয়াজ শুরু হয়েছে। ছাদে আমার কিছু কাপড় ছিল, সে কাপড়গুলো নিতে এসেছিলাম। আর এই যে দেখুন, মাশাআল্লাহ আমার কুল গাছটাতে কত সুন্দর ফুল এসেছে। তো ছাদের এই কুল গাছ দেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওভারঅল আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন। একদম এলোমেলো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, সেই সাথে যদি কোনো কিছু ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।